এই যে মাসের বিলগুলো কি করে দেব, বা ধরুন মাইনেটা বা ব্যবসার টাকাটা কবে আসবে, এই চিন্তাগুলো কি প্রায়ই আসে আপনার মনে? হুম। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু বুঝতে হবে আর্থিক স্বাধীনতার দিকে যাওয়াটা, মানে সেই যাত্রাটা এখনো হয়তো পুরোপুরি শুরুই হয়নি। ঠিক তাই। আর মজার ব্যাপার কি জানেন, এই চিন্তাটা কিন্তু শুধু কম আয়ের মানুষের হয় তা নয়। তাই নাকি? হ্যাঁ, অনেক বেশি আয় করেন এমন অনেকেও কিন্তু এই টাকার চিন্তা থেকে বেরোতে পারেন না। ও আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। কিভাবে এই টাকার চিন্তা থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি আর্থিকভাবে স্বাধীন হওয়া যায়। আচ্ছা। আমরা আজকে মূলত মাস্টারিং দ্য ফিন্যান্সিয়াল ফ্রিডম মাইন্ডসেট বইটার কিছু জরুরি ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই মানে আমাদের আজকের লক্ষ্য হলো এই বইটাকে ভিত্তি করে আর্থিক স্বাধীনতার জন্য যে মানসিক বদলটা দরকার হুম। সেটা বোঝা, আর কিছু কাজের পদক্ষেপ নিয়ে কথা বলা। সত্যি বলতে কি, টাকা ফুরিয়ে যাওয়ার ভয়, এটা তো অনেকেরই একটা বিরাট চিন্তা, তাই না? অবশ্যই। চাকরি চলে গেলে কি হবে, ব্যবসা না চললে কি হবে, বা ধরুন হঠাৎ শরীর খারাপ হলো, এই সব প্রশ্ন তো আসেই। আসেই। বইটাতে কিন্তু একটা দারুণ কথা বলা হয়েছে। এই ভয়টা নাকি টাকার অভাবের চেয়েও বেশি করে আমাদের এই কি বলে মানসিকতার জন্য হয়। একেবারে। বইয়ের মূল কথাটাই এটা। আর্থিক স্বাধীনতা পেতে গেলে যে অনেক অনেক টাকা রোজগার করতেই হবে তা নয়, আচ্ছা। বরং টাকাকে বুদ্ধি দিয়ে ব্যবহার করা, যাকে বলে স্মার্টার মানি, সেটার উপর অনেক বেশি নির্ভর করে। হুম। আর এখানেই আসছে ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডম মাইন্ডসেট বা স্বাধীন আর্থিক মানসিকতার ব্যাপারটা। ঠিক, এটা কিন্তু শুধু বেশি আয় করা নয়, টাকাকে ভয় না পেয়ে তাকে কন্ট্রোল করার ক্ষমতা আর বিশ্বাস, সেটাই আসল। বিশ্বাস। হ্যাঁ, এটা একটা জার্নি। মানে ওই যে একটা পরনির্ভরশীল বা অভাবী মানসিকতা থাকে না, থাকে। সেখান থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন মানসিকতায় পৌঁছানো, এটা সচেতনভাবে করতে হয়। এই যে আর্ন স্পেন্ড রিপিট চক্রটা, মানে আয় করলাম, খরচ করলাম, আবার পরের মাসের টাকার জন্য বসে থাকলাম, এটা তো খুব চেনা ছবি। একদম। বইটা কিভাবে এই চক্র ভাঙার কথা বলছে? বইয়ের শুরুতেই কিন্তু এই বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখুন, শুধু টাকার জন্য খেটে যাওয়া নয়, হ্যাঁ, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যাতে টাকা আপনার হয়ে কাজ করে। টাকা আমার হয়ে কাজ করবে। হ্যাঁ, এখানেই কিন্তু যারা ধনী বা আর্থিকভাবে স্বাধীন হতে চান, তাদের সাথে সাধারণ চাকরিজীবী বা ব্যবসায়ীর প্রধান তফাতটা হয়ে যায়। আচ্ছা। বইয়ের রাহুলের যে উদাহরণটা আছে ওটা খুব ভালো। ছেলেটার হয়তো মাসিক আয় তেমন বেশি ছিল না, হুম। কিন্তু সে নিয়ম করে ২,০০০ টাকার একটা ছোট্ট এসআইপি শুরু করেছিল। প্রতি মাসে একটা টাকা মিউচুয়াল ফান্ডে জমানো আর কি। ও আচ্ছা, অল্প করেই। হ্যাঁ, অল্প করেই। প্রথম দিকে হয়তো কিছুই মনে হয়নি, কিন্তু ১০ বছর ধরে ওই ডিসিপ্লিনটা, শৃঙ্খলাটা সে বজায় রেখেছিল। ১০ বছর। হ্যাঁ, আর এই সামান্য নিয়ম মেনে চলাটাই পরে তার আর্থিক শক্তির ভিত তৈরি করে দিয়েছিল। বইয়ের একটা লাইন খুব মনে ধরে আমার, স্বাধীনতা আসে শৃঙ্খলা থেকে, ভাগ্য থেকে নয়। বাহ! তার মানে শুধু টাকা জমানো নয়, একটা মানসিক শৃঙ্খলাও খুব জরুরি। কিন্তু অনেকের মনে তো প্রথমেই প্রশ্ন আসে, আমার দ্বারা হবে না, বা আমার তো যথেষ্ট টাকাই নেই। ঠিক। এই মানসিক বাধাটা পেরোবো কি করে? এইটাই হলো দ্বিতীয় অধ্যায়ের মূল কথা। বইটাতে দুটো মানসিকতার খুব পরিষ্কার তুলনা করা হয়েছে। কি রকম? একটা হলো ধরুন অভাবী বা গরিব মানসিকতা। এরা সবসময় অজুহাত খোঁজে, আমি পারবো না, এসব বড় লোকদের ব্যাপার। চেনা কথা। আর দ্বিতীয়টা হলো স্বাধীন মানসিকতা। এরা চ্যালেঞ্জটা নেয়, ভাবে হয়তো এখন পারছি না বা জানি না, কিন্তু আমি শিখব কিভাবে করতে হয়। আচ্ছা। চেষ্টাটা থাকে। একদম। বইয়ের একটা খুব জোরালো কথা আছে, যদি ধনী হতে চাও তাহলে আয় বাড়ানোর আগে নিজের চিন্তা ভাবনা বদলাও। চিন্তা ভাবনা বদলাও। হ্যাঁ, যতক্ষণ কেউ নিজেকে পরিস্থিতির শিকার বা টাকার দাস ভাববে, ততক্ষণ মুক্তি নেই, অ্যাকাউন্টে যতই টাকা আসুক না কেন। এই মানসিক পরিবর্তনটাই হলো ফার্স্ট স্টেপ। ভাবনার পরিবর্তন, এটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা বোধহয় ততটা নয়। বইটাতে কি এই নিয়ে আরও কিছু বলা আছে, মানে টাকাকে দেখার অ্যাঙ্গেলটা বদলানোর কথা? অবশ্যই আছে। তৃতীয় অধ্যায়ে একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট আছে,
টাকা শুধু কাগজ বা নম্বর নয়, এটা এক ধরনের শক্তি, এনার্জি। শক্তি মানে? মানে আমরা টাকাকে কিভাবে দেখছি বা ফিল করছি, ভয় পাচ্ছি নাকি ভরসা করছি, অভাব বোধ করছি নাকি প্রাচুর্য, সেটাই নাকি আমাদের জীবনের টাকার ফ্লোকে ঠিক করে দেয়। তাই নাকি? হ্যাঁ, সব সময় যদি টাকা নিয়ে ভয়, চিন্তা বা নেই বোধ করা হয়, তাহলে আমরা নিজেরাই ভালো সুযোগগুলোকে কাছে আসতে দিই না। ও আচ্ছা। উল্টো দিকে যদি নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা যায়, যদি ভাবা যায় যে আমি সম্পদ তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি বদলায়, নতুন রাস্তা খোলে। বইতে একটা খুব সুন্দর কথা আছে, টাকার পেছনে ছুটো না, নিজের ভ্যালু তৈরি করো, টাকা তোমার পেছনে ছুটবে। নিজের ভ্যালু তৈরি করা, এটা তো বেশ বড় কথা। কিন্তু রোজকার জীবনে এই শক্তি বা মানসিকতার প্রয়োগটা কিভাবে হবে? মানে আমাদের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাবে এর এফেক্ট কি? ঠিক এই পয়েন্টে চতুর্থ অধ্যায়ের আলোচনাটা খুব জরুরি হয়ে ওঠে। এখানে 3টে পিলার বা স্তম্ভর কথা বলা হয়েছে যা আর্থিক স্বাধীনতার ভিত গড়ে। কি কি সেগুলো? প্রথমত আয়। শুধু কত টাকা আসছে সেটা নয়, কিভাবে আসছে সেটাও দেখতে হবে। একটা মাত্র ইনকাম সোর্সের উপর ভরসা করাটা খুব রিস্কি। হ্যাঁ, তা তো বটে। দ্বিতীয়ত ব্যয়। টাকা কোথায় যাচ্ছে সেটা আমাদের মানসিকতার একটা প্রতিফলন। অপ্রয়োজনীয় খরচ কমানো বা ভেবেচিন্তে খরচ করাটা স্বাধীনতার দিকে এগোনোর একটা ধাপ। ঠিক। আর তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ। মানে ভবিষ্যতের জন্য কি কিছু সরাচ্ছি, সেই জমানো টাকাটা কি বাড়ছে নাকি শুধু ফেলে রেখেছি। হুম। প্রতিদিন অল্প অল্প করে হলেও জমানো আর সেটাকে ঠিক জায়গায় ইনভেস্ট করা, এটাই হলো টাকাকে নিজের জন্য কাজে লাগানোর আসল উপায়। এই ছোট ছোট স্টেপগুলোই ধীরে ধীরে বড় চেঞ্জ আনে, বুঝলেন? তার মানে শুধু আয় বা ব্যয় নয়, আয়ের উৎস একাধিক হওয়া আর বিনিয়োগটাও সমান জরুরি। এই একাধিক আয়ের উৎসের ব্যাপারটা নিয়ে বইতে আর কি বলছে? আজকাল তো সাইড হাসেলের খুব চল হয়েছে। একদম। পঞ্চম অধ্যায়ে ঠিক এই বিষয়টার উপরেই জোর দেওয়া হয়েছে। একটা চাকরির উপর নির্ভর না করে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা। কেন? কারণ একটাই সোর্স মানে রিস্কটাও বেশি। সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তো মুশকিল। হ্যাঁ, সে তো ঠিক। বইটা আমাদের এনকারেজ করছে চাকরির পাশাপাশি অন্য কিছু করতে, মানে সাইড হাসাল, নতুন স্কিল শিখতে, আর পারলে প্যাসিভ ইনকাম। ওই যে মানে একবার কাজ করে দিলে টাকা আসতে থাকে। হ্যাঁ, সেরকম কিছু পথ তৈরি করতে। যেমন ধরুন ফ্রিল্যান্সিং করা, ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মে কন্টেন্ট বানানো, লেখালেখি, ডিজাইন বা নিজের কোনো জ্ঞান বা স্কিলকে অনলাইন কোর্সের মাধ্যমে শেখানো। এরকম অনেক কিছু হতে পারে। আচ্ছা। আসল কথাটা হলো, নির্ভর করো না, তৈরি করো। কিন্তু এইসব করতে গেলে তো সাহস লাগে, একটা প্ল্যানিং লাগে। যারা আর্থিকভাবে বেশ ভালো জায়গায় আছেন বা যাদের আমরা ধনী বলি, তারা কি শুধু টাকা জমানো বলেই শান্তিতে থাকেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? খুব ভালো প্রশ্ন। ষষ্ঠ অধ্যায়ে এই প্রশ্নটারই উত্তর খোঁজা হয়েছে। কেন যারা ফিন্যান্সিয়ালি ফ্রি তারা তুলনামূলকভাবে বেশি শান্ত বা স্টেবল থাকেন? কেন? বইয়ের অ্যানালিসিস বলছে, কারণ তারা টাকাকে স্বাধীনতার চাবি মনে করলেও আসল দরজাটা যে মনের ভেতরে সেটা তারা বোঝেন। ও। টাকা তাদের কাছে জীবনের এন্ড গোল নয়, বরং গোল অ্যাচিভ করার একটা টুল বা উপায়। তারা টাকার মালিক, তার দাস নন। মালিক, দাস নন। হ্যাঁ, এই জন্য তাদের কথায় হতাশা কম থাকে। তারা আমার টাকা নেই বলে হাল ছেড়ে দেন না। তাহলে কি করেন? তারা ভাবেন এই সমস্যাটা সলভ করতে আর কি করা যায়, বা কিভাবে এটা অ্যাচিভ করা সম্ভব। এই দেখার দৃষ্টিভঙ্গিটায় তাদের এগিয়ে রাখে। কিন্তু ওই ভয়টা, যদি সব হারিয়ে ফেলি, এই ভয়টা তো খুব রিয়েল, বিশেষ করে যারা সবে শুরু করছে বা যাদের হয়তো হারানোর মতো কিছু আছে। আছে তো। এই ভয়টা কাটানোর ব্যাপারে বইতে কি বলা আছে? সপ্তম অধ্যায়টা পুরোই ভয় নিয়েই। বইটা বলছে সব হারিয়ে ফেলার ভয়টা আসাটা স্বাভাবিক, হুম। কিন্তু এটাকে অন্যভাবেও দেখা যায়। সব হারানো মানে তো শূন্য থেকে আবার শুরু করার সুযোগ পাওয়া, আগের ভুলগুলো থেকে শিখে। ঠিক। ভয় আসলে একটা নেগেটিভ এনার্জি। এটা ভালো সুযোগ বা সম্ভাবনাকেও কাছে আসতে দেয় না, উল্টে দূরে ঠেলে দেয়। বইয়ের একটা লাইন আছে, খুব স্ট্রাইকিং। ব্যর্থতা যত স্বপ্ন ভাঙে, ভয় তার চেয়ে অনেক বেশি স্বপ্নকে শুরুতেই মেরে ফেলে।
তার মানে ভয় পেয়ে বসে থাকার চেয়ে? হ্যাঁ, তার চেয়ে ছোট করে হলেও ভুল করার রিস্ক নিয়ে শুরু করাটা অনেক বেশি জরুরি। ভয়ের চেয়ে বড় শক্তি হলো শুরু করার সাহস। বাহ! কিন্তু এই যে এত ছোটাছুটি, টাকা আয় করা, ইনভেস্ট করা, এর মধ্যে আমরা কি অন্য কোনো দামি জিনিস হারিয়ে ফেলছি না? খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অষ্টম অধ্যায়ের লেখক ঠিক এটাই মনে করিয়ে দিচ্ছেন। টাকার চেয়েও সময় অনেক বেশি দামি। সময়? হ্যাঁ, যার হাতে নিজের সময়ের কন্ট্রোল আছে সেই আসলে সবচেয়ে ধনী। কারণ সময়ের স্বাধীনতা মানে জীবনটাকে নিজের মতো করে নিজের শর্তে বাঁচার সুযোগ। তা তো বটেই। একটু ভেবে দেখলেই বোঝা যায় আমরা রোজ কত ঘন্টা নষ্ট করি, তাই না? অপ্রয়োজনীয় স্ক্রোলিং, অন্যের নিন্দা, পরচর্চা, নেগেটিভ চিন্তা। হ্যাঁ, করি তো। বইটা বলছে এই সময়গুলো যদি বাঁচিয়ে নিজের স্কিল বাড়ানো, হেলথ বা রিলেশনশিপের যত্ন নেওয়া বা নতুন কিছু শেখার কাজে লাগানো যায়, তাহলে? তাহলে হয়তো রাতারাতি ব্যাংক ব্যালেন্স বাড়বে না, কিন্তু জীবনের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আর সেটাই তো এক ধরনের সম্পদ, তাই না? ঠিক বলেছেন। সময়ের সদ্ব্যবহার। এটাও তাহলে আর্থিক স্বাধীনতার মানসিকতারই একটা অংশ। এর সাথে কি আর কোনো গুণের কথা বলা হয়েছে যা এই জার্নিতে হেল্প করে? হ্যাঁ, নবম অধ্যায়ে দুটো খুব জরুরি কোয়ালিটির কথা বলা হয়েছে। একটা হলো কৃতজ্ঞতা, মানে গ্র্যাটিটিউড, আর অন্যটা বিশ্বাস। কৃতজ্ঞতা? হ্যাঁ, যারা আর্থিকভাবে স্বাধীন তাদের মধ্যে একটা জিনিস কমনলি দেখা যায়। তাদের যা আছে বা তারা যা পেয়েছেন তার জন্য তারা মন থেকে কৃতজ্ঞ। আচ্ছা। তাদের ফোকাসটা কি নেই এর দিকে কম থাকে, বরং যা আছে সেটাকেই তারা যথেষ্ট মনে করেন আর ধন্যবাদ জানান। এতে কি হয়? এই মানসিকতা, এই কৃতজ্ঞতা বোধই নাকি জীবনে আরও বেশি প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স টেনে আনে। বইয়ের ভাষায় কৃতজ্ঞতা বৃদ্ধি ডেকে আনে। বাহ! আর এর সাথে থাকে নিজের ওপর বিশ্বাস, আমি পারব, আমি সক্ষম। এই সব তো গেল তত্ত্ব কথা। এই আইডিয়াগুলো বাস্তবে কতটা কাজ করে তার কি কোনো উদাহরণ আছে বইটাতে? অবশ্যই, শুধু থিওরি নয়। দশম অধ্যায়ে একটা দারুণ ইন্সপায়ারিং রিয়েল লাইফ এক্সাম্পল আছে। রিমা নামের একজন স্কুল টিচারের গল্প। বলুন তো শুনি। তার মাসিক আয় ছিল মাত্র 25,000 টাকা। বুঝতেই পারছেন, সংসার চালানো, বাচ্চার পড়াশোনার খরচ সব মিলিয়ে সঞ্চয় বিশেষ কিছুই হতো না। খুবই কম। একদিন উনি এই বইটা পড়ে ঠিক করলেন যে না, তাকেও ফিন্যান্সিয়ালি ফ্রি হতে হবে। উনি ভয় না পেয়ে কাজ শুরু করলেন। কি করলেন? প্রথমে বেসিক ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশোনা করলেন, ইউটিউবে পার্সোনাল ফিন্যান্সের টিপস দেখলেন, শিখলেন, তারপর সেই জ্ঞান অল্প অল্প করে কাজে লাগাতে শুরু করলেন। আচ্ছা। এখানেই শেষ নয়। 1 বছর পর উনি ওনার পড়ানোর অভিজ্ঞতা আর নতুন শেখার ডিজিটাল স্কিল কাজে লাগিয়ে ছোটদের জন্য একটা অনলাইন এডুকেশনাল কোর্স বানান। নিজের কোর্স? বাহ! হ্যাঁ, আর আশ্চর্যের ব্যাপার হলো এখন সেই কোর্স থেকে ওনার যা আয় হয় তা স্কুলের মাইনের প্রায় ডাবল। বলেন কি? এটা তো অসাধারণ। রিমার গল্পটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বইয়ের মূল শিক্ষাটা। শুরু করার জন্য অনেক টাকার দরকার নেই, শুরু করার জন্য দরকার সাহস আর ইচ্ছেটা। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হলো আর্থিক স্বাধীনতা মানে শুধু অ্যাকাউন্টের গাদা গাদা টাকা থাকা নয়। না, একদমই না। এটা আসলে একটা মাইন্ডসেট। টাকার দাসত্ব থেকে বেরিয়ে এসে টাকাকে নিজের কন্ট্রোলে আনা, নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্য তাকে একটা টুল হিসাবে ব্যবহার করা। ঠিক। আর এর জন্য দরকার ডিসিপ্লিন, মানে শৃঙ্খলা, কন্টিনিউয়াসলি শেখার আগ্রহ, নিজের ওপর বিশ্বাস, ভয়কে জেতার সাহস, সময়ের দাম বোঝা, আর যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। একদম তাই। বইটার কোর মেসেজ এটাই। টাকা নিজে ভালোও না খারাপও না, এটা একটা এনার্জি, একটা উপায়। আসল স্বাধীনতাটা শুরু হয় আমাদের মনে, আমাদের অ্যাটিটিউডে। এটা যে একদিনে হয়ে যাবে তা নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু ভালো খবর হলো এই জার্নিটা স্টার্ট করার জন্য বিশাল টাকা বা কোনো স্পেশাল ডিগ্রির দরকার নেই। দরকার শুধু মানসিক প্রস্তুতি আর ওই প্রথম স্টেপটা নেওয়ার সাহস। বইটা যেমন বলছে নিজের ভ্যালু তৈরি করলে টাকা নাকি নিজেই চলে আসবে,
এটা সত্যিই ভাবার মতো কথা। আমাদের চারপাশে তাকালে হয়তো দেখব খুব কম রিসোর্স নিয়েও নিজের যেটুকু স্কিল বা ইন্টারেস্ট আছে সেটা দিয়েই কিন্তু হ্যাঁ, আজ থেকেই কোনো না কোনোভাবে অন্যের জীবনে একটু ভ্যালু অ্যাড করা যায়। এমনকি ছোট কাজ বা সার্ভিস হতে পারে যা অন্যের কোনো প্রবলেম সলভ করে বা একটু আনন্দ দেয়। এই প্রশ্নটা নিজেকে করাটাই বোধহয় ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে প্রথম স্টেপ। আর বইয়ের শেষ কথাগুলোও খুব পজিটিভ। স্বাধীনতা প্রথমে মনে আসে, তারপর সেটা বাইরে রিফ্লেক্ট করে। আজকের এই আলোচনা যদি কাউকে নিজের আর্থিক অবস্থা নিয়ে নতুন করে ভাবতে বা ওই প্রথম পদক্ষেপটা নিতে একটু ইন্সপায়ার করে, তাহলেই আমাদের কথা বলাটা সার্থক। ধন্যবাদ।